নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ থেকে শুরু করছি আমাদের বহু প্রতীক্ষিত কাশ্মীর ভ্রমণের ব্লগ সিরিজ। আশা করি আপনারা আমাদের সফর সঙ্গী হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা পশ্চিমবঙ্গ থেকে কাশ্মীর ঘুরে দেখতে চান তাদের জন্য সবচেয়ে সহজ রুট হলো কলকাতা থেকে জম্মু ট্রেনে অথবা ফ্লাইটেও আপনারা জম্মু আসতে পারেন। আমরা রাত্রের দিকে পৌঁছেছিলাম জম্মু স্টেশনে। স্টেশন থেকে খুব কাছে আমরা বুক করেছিলাম সরকারি হোটেল বৈষ্ণোদেবী ধাম। এখানে এসি, নন এসি, ডরমেটরি এবং সাধারণ রুম সব রকমই পাবেন এবং খাওয়ার জন্য নিচে ক্যান্টিনেরও ব্যবস্থা আছে। পরিষ্কার, সুরক্ষিত আর বেশ আরামদায়ক এই হোটেলটি প্রথম রাতের বিশ্রামের জন্য একদম পারফেক্ট ছিল। রাত কেটে গেল বন্ধুত্ব, আড্ডা আর উত্তেজনায়। আজ আমাদের যাত্রা শুরু হলো সেই স্বপ্নের কাশ্মীরের পথে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা তৈরি হলাম কাশ্মীরের দিকে রওনা হওয়ার জন্য। সকাল সকাল উঠে বৈষ্ণোদেবী ধামের পাশেই লোকাল ট্রাভেল এজেন্সির কাছ থেকে আমরা গাড়িটা বুক করে নিই। বেশ বড়সড় গাড়ি বুক করেছিলাম যাতে ব্যাগপত্র রেখেও আরামেও যাওয়া যায় এবং মাঝপথে নেমে প্রকৃতিকে উপভোগও করা যায়। শ্রীনগর যাওয়ার গাড়ির জন্য এক্সট্রা কোনো হেডেক নেবেন না, কারণ ওখান থেকেই গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পথে পড়ল একের পর এক পরিচিত নাম: উধমপুর, পাটনিটপ, নাসরি টানেল এবং রামবান। রাস্তায় যেতে যেতে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। বৈষ্ণোদেবী ধামে থাকার জন্য আপনারা আগে থেকে টিকিট বুক করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে দেখে নিতে পারেন। রাস্তায় যেতে যেতে অনেক ধাবা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ব্রেকফাস্টটা সেরে নেবেন, কারণ শ্রীনগর যেতে অনেক সময় লাগবে। ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে বসলাম। আমাদের এই দিনের সফরের একটা দারুণ অংশ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন। ভারতের দীর্ঘতম এই রোড টানেল প্রায় 11 কিলোমিটার লম্বা। এই টানেলের ভিতর দিয়ে গাড়ি চলার সময় যেন অনুভব হচ্ছিল আধুনিক প্রযুক্তি ও প্রকৃতির মেলবন্ধন কতটাই অসাধারণ হতে পারে। এই টানেল পেরিয়েই ধীরে ধীরে বদলে যেতে লাগলো দৃশ্যপট। পাহাড় আরও কাছে এলো, ঠান্ডা বাতাসের ঝাপটা আর ধূসর আকাশে উঁকি মারা পাহাড়ের চূড়াগুলো দেখে বোঝা গেল আমরা শ্রীনগর পৌঁছে গেছি। আমরা হোটেল আগে থেকে বুক করে যাইনি। 4-5টা হোটেল ঘুরে দেখার পরে এটা একটু অ্যাফোর্ডেবল প্রাইস, 1000 টাকা পার রুম মনে হয়েছে ভালো, তাই এই হোটেলটায় আমরা উঠেছিলাম। এটা একটা নতুন হোটেল হচ্ছে তখনই। দেখুন, রুমের ভিতরটা আমি ঘুরে দেখাচ্ছি। এটা ডবল বেডের রুম, সঙ্গে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। ওই দিনই সন্ধ্যেবেলা পরের 2 দিনের জন্য গাড়ি বুক করে নিন। হোটেলের কাছাকাছি অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পরের 2 দিনের জন্য গাড়ি বুক করে নেবেন। প্রথম দিন শ্রীনগর সাইট সিন করবেন, দ্বিতীয় দিন সোনমার্গ যাবেন। এখন প্রশ্ন হলো, শ্রীনগরে সাইট সিন কোথায় কোথায় করবেন। প্রথমেই চলে আসুন হজরতবল সিরিনে। ডাল লেকের ধারে সাদা মার্বেলে মোড়া এই পবিত্র স্থান যেন এক প্রশান্তির উৎস। এই পবিত্র স্থানে বেশ কিছুটা সময় অতিবাহিত করে চলে আসুন পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। পরবর্তী দর্শনীয় স্থান হলো মুঘল গার্ডেন। হজরতবল সিরিন থেকে মুঘল গার্ডেন যাওয়ার রাস্তাটা যেন ডাল লেকের কোল ঘেঁষে আঁকা এক স্বপ্নের রেখা। এই স্বপ্নের রেখা ধরে 20 থেকে 25 মিনিট পথ অতিক্রান্ত করলেই আপনারা চলে আসবেন মুঘল গার্ডেনে। এখানে অ্যাডাল্টদের জন্য 24 টাকা এবং চাইল্ডদের জন্য 12 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়। শ্রীনগরের মুঘল গার্ডেনের 3টি হাইলাইটেড বাগান হলো: 1 নিশাদ বাগ, 2 শালিমার, 3 চশমি শাহী। যেটা আপনারা এখন দেখছেন সেটি হলো শালিমার বাগ। এই বাগানটি সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য তৈরি করেছিলেন। 3 ধাপে ভাগ করা এই বাগানে ছিল মার্বেল পাথরে বসানো পথ, শীতল জলের ফোয়ারা ও চারপাশে সুউচ্চ চিনার গাছ। শালিমার বাগের পর দেখুন নিশাদ বাগ, তারপর দেখুন চশমি শাহী। এই 3টি বাগান কেবলই ফুল বা গাছের সৌন্দর্যই নয়, এগুলো যেন ইতিহাসের পাতায় লেখা প্রেম কথা। আর প্রতিটা কোণ, প্রতিটা ছায়া যেন বলে দেয় মুঘল যুগের আভিজাত্য কেমন ছিল।
তিন মুঘল গার্ডেন ঘুরে নিয়ে এবার আমরা যাচ্ছি পরিমহলের দিকে। পরবর্তী দর্শনীয় স্থান পরিমহল। এই জায়গাটিকে আগে বলা হতো পীরমহল। একসময় এখানে ছিল সুফি সাধকদের তপস্যাস্থল। পরে সম্রাট শাহজাহানের ছেলে এটি ব্যবহার করেছিলেন তার জ্যোতিষ ও দার্শনিক চর্চার জন্য। এগুলো ঘুরতে ঘুরতে মোটামুটি লাঞ্চের সময় হয়ে যাবে। আপনারা লাঞ্চ সেরে চলে আসবেন বহু প্রতীক্ষিত সেই টিউলিপ গার্ডেনে। এটি হলো কাশ্মীরের অন্যতম আইকনিক স্পট। হ্যাঁ, এটা এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, যা প্রতি বছর মার্চ মাসের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় অবধি, মানে 15 থেকে 20 দিন অবধি খোলা থাকে। ডাল লেকের পাশেই জাবারওয়ান পাহাড়ের কোলে অবস্থিত এই বাগানটি যেন এক জীবন্ত রং তুলির ক্যানভাস। 70টিরও বেশি টিউলিপ ফুল এখানে দেখতে পাবেন। আপনারা শ্রীনগর আসলে অবশ্যই চেষ্টা করবেন টিউলিপ গার্ডেনটা ঘোরার। এখানে শুধু টিউলিপই নয়, সঙ্গে আছে হায়াসিন্থ, ড্যাফোডিল, প্যান্সির মতো আরও অনেক রকম ফুল। টিউলিপ গার্ডেনকে পিছনে ফেলে রেখে এরপর চলে আসুন শঙ্করাচার্য টেম্পল। এই টেম্পলে যাওয়ার আগে পড়বে একটা চেক পয়েন্ট। চেক পয়েন্ট পেরিয়ে প্রায় 1100 ফুট উচ্চতায় অবস্থিত এই টেম্পলটি পৌঁছতে আপনাকে 200টি সিঁড়ি চড়তে হবে। উপরে উঠে অনুভব হয় এক অদ্ভুত শান্তি, যেন আকাশ ছুঁয়ে আছে মাথার উপর, আর নিচে ছড়িয়ে আছে ডাল লেক, পাহাড় এবং শহরের একটা প্যানোরামিক দৃশ্য। এই মন্দিরটি আদিগুরু শঙ্করাচার্য নবম দশকে তৈরি করেন, যখন তিনি কাশ্মীরে এসে হিন্দু ধর্ম প্রচার করেছিলেন। এটা ছিল ওনার তপস্যা স্থল। আপনারাও শান্ত হয়ে বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যেতে পারেন। কাশ্মীরে মন জয় করার রঙিন ও রোম্যান্টিক মুহূর্ত হয়তো তখনই আসে যখন আমরা শিকারায় উঠে বসি। তো চলুন দিনটা আমরা সেখানে গিয়েই শেষ করব। আজকের পরবর্তী তথা শেষ গন্তব্য শিকারা রাইড করে। ডাল লেকে শান্ত জলের বুকে ভেসে বেড়ায় এই ছোট ছোট নৌকা। চওড়া বেলুন আকৃতির ছাতা দেওয়া সুন্দরভাবে সাজানো এই শিকারাগুলো শুধু নৌকায় নয়, কাশ্মীরের আত্মার প্রতীক। জল ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাস, পাহাড়ে ঢাকা শহর, ডাল লেকের মধ্যে ভেসে থাকা হাউসবোট আর একটার পর একটা ভাসমান দোকান, সব মিলিয়ে পুরোটা যেন একটা জীবন্ত সিনেমার দৃশ্য। শিকারায় উঠে এক কাপ কাওয়া আর সামনে দোল খাওয়া জল দেখে মনে হয় যেন সময়টা স্থির হয়ে গেছে। থ্যাংক ইউ, কলকাতা से। আচ্ছা, খাও খাও, কেমন লাগছে বলো খেয়ে? অসাধারণ টেস্ট। যারা যারা আসবে এইটা অন্তত খাবে। আপনারা চাইলে এই লেকের মধ্যে ভাসমান দোকানগুলো এক্সপ্লোর করতে পারেন। যাই হোক, আজকের দিনের শেষ এখানেই। আপনারা শিকারা রাইড করুন, তারপরে ভাসমান দোকানগুলো এক্সপ্লোর করতে পারেন, অথবা এখান থেকে বেরিয়ে গিয়ে লেক থেকে উঠে শ্রীনগর বাজারটাকেও ঘুরে দেখতে পারেন। যাই হোক, সব শেষে আপনারা ডিনার সেরে ওই দিন ওখানেই রেস্ট নিন। কালকে যাব আমরা সোনমার্গ, যেটাকে বলা হয় থাজিওয়াস গ্লেশিয়ার। তো আমরা ঢুকে গেছি সরাসরি ডে 2তে। আজকে আমরা যাচ্ছি সোনমার্গ অথবা থাজিওয়াস গ্লেশিয়ার। শ্রীনগর থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্ব। সময় লাগতে পারে 2.5 থেকে 3 ঘন্টা, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর যে বুঝতেই পারবেন না কখন পৌঁছে যাবেন। রাস্তায় যেতে যেতে কোনো হোটেল পেলে সেখানে ব্রেকফাস্টটা সেরে নিন, তারপর চলে আসুন সোজা গ্লেশিয়ারে। চোখের সামনে খুলে যাবে বরফে মোড়া পাহাড়, নদী আর একের পর এক ছবি তোলার মতো দৃশ্য। এখান থেকে 50-100 টাকা দিয়ে স্নো বুট পাবেন, 100-200 টাকা দিয়ে গাইডও নিতে পারেন। আর যদি ঘোড়ায় যান তাহলে গাইডের প্রয়োজন নেই, আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন অথবা ঘোড়াতেও যেতে পারেন। ঘোড়ায় গেলে 800 থেকে 1200 টাকা মতো চার্জ করে।
যদি আপনি ফিজিক্যালি ফিট থাকেন তাহলে পায়ে হেঁটে আসুন, অবশ্যই ভালো লাগবে। আর খুব একটা কঠিন নয়, এই যেমন দেখছেন এরকমই। ইচ্ছে থাকলে এখানে অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবেন। স্নো স্কুটার, টিউব স্লাইড, স্কি করার মতো অনেক সুযোগ এখানে আছে। তবে এগুলোর মূল্য অনেকটা বেশি বললেও বার্গেনিং করলে অনেকটাই কমে যায়। আপনাদের প্ল্যানে যদি গুলমার্গ না থাকে বা যেতে পারছেন না এমন হয়, তাহলে থাচিবাস গ্লেসিয়ার্স হলো আপনার একটা পারফেক্ট অল্টারনেট। আর যদি গুলমার্গ খোলা থাকে, আমি স্ট্রংলি সাজেস্ট করব গুলমার্গ অবশ্যই যাবেন। গ্লেসিয়ারে সারাদিন কাটানোর পর এবার গাড়িতে ওঠার পালা, এবার ফিরে যাওয়ার পালা হোটেলে। পরবর্তী দিনের জন্য আবার প্রিপারেশন। তার আগে সন্ধ্যাবেলায় পারলে শ্রীনগরটা আরও এক্সপ্লোর করতে পারেন। গাড়ি যখন ধীরে ধীরে শ্রীনগরের দিকে ফিরছিল, গাড়ির বাইরে দিয়ে ভেসে যাচ্ছিল পাহাড়, নদী, গাছপালা। মনে হচ্ছিল সময়টা যদি একটু থেমে যায়, কিন্তু থেমে থাকলে যে হবে না, আমাদেরকে তো পেহেলগাম যেতে হবে আজ। ভোরের আলো ফুটতেই আজ আমরা তৈরি হলাম একটা নতুন গন্তব্যে যাওয়ার জন্য। জায়গাটির নাম পেহেলগাম, যাকে অনেকেই বলে ভ্যালি অফ শেপার্ডস। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব 90 থেকে 95 কিলোমিটার। যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। তবে যাওয়ার পথে বেশ কিছু জায়গা দেখার আছে, যেমন ড্রাই ফ্রুটসের কিছু দোকান আছে অনন্য, সেরকমই কাশ্মীরি উইলো ব্যাটেরও ফ্যাক্টরি আছে, এবং সেই সাথে আছে অ্যাপেল গার্ডেন। আজকের দিনটাই অন্য কোনো প্ল্যান আমরা রাখবো না, তাই যাওয়ার পথে এই সব জায়গাগুলো একটু একটু করে ঘুরে দেখে তবে আমরা পেহেলগাম পৌঁছাবো। ঘণ্টাখানেক আসার পর আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্ট যেখানে করব সেখানে আছে ড্রাই ফ্রুটসের দোকান, কেশরের দোকান। সকালে টিফিনের সাথে সাথে এখানে ড্রাই ফ্রুটসের দোকানও ঘোরা হয়ে যাবে। এই যে সারা দোকানে সাজানো দেখছেন, এগুলো সব বিভিন্ন ড্রাই ফ্রুটস, সাথে আছে কেশর, শিলাজিৎ, আরও অনেক প্রোডাক্ট যেগুলো কাশ্মীর থেকে তৈরি হয়। তো চলুন, আমাদের দোকান ঘোরা হয়ে গেছে, যে যেটা পেরেছে নিয়েছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কিছু দূর যাওয়ার পরেই পড়ল ব্যাট ফ্যাক্টরি। এই যে রোদে শুকোচ্ছে, সব ব্যাটের সাইজে কাটা আছে কাঠ, সেগুলো সব ব্যাটের জন্য তৈরি। এই জায়গাটাতে শুধু ব্যাটের দোকান আর ব্যাট ফ্যাক্টরি। যাদের দোকান আছে তাদের ছাদে শুধু ব্যাট শুকোচ্ছে। চলুন একটা ফ্যাক্টরির ভিতর ঘুরে দেখে আসি। দেখেছেন এদের নিজের হাতে তৈরি ব্যাট এরা এখানে বিক্রি করছে। কত সুন্দর করে সাজিয়ে রেখেছে সব। ওয়াও! ড্রাইভার বলল যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটা গিয়ে দেখতে। তো গিয়ে দেখলাম এরকম হয়ে আছে, সব ব্যাটের সাইজে কেটে রাখা আছে। দেখুন, যারা ক্রিকেট প্রেমী তাদের তো এই জায়গাটা ভীষণই সুন্দর লাগবে, আমারও লেগেছিল। তাই ব্যাট হাতে কেত মারার সুযোগটা সে সময় আর ছাড়িনি। প্রথমে দেখলেন মেশিনে করে ব্যাটের শেপ দিচ্ছিল, আর ইনি হ্যান্ডেলগুলো ঠিক করছিলেন, ফিনিশিং টাচ দিচ্ছিলেন হস্তশিল্পের দ্বারা। মেশিনে হলেও এইভাবে ব্যাটের শেপ দেওয়াটাও একটা হাতের আর্ট। ফ্যাক্টরির মালিক ব্যাটগুলো খেলে দেখার সুযোগও করে দিল, তাই খেলে দেখার জন্য একটা বলও আমাদের সামনে উপস্থিত করলো। এই কাশ্মীরি উইলো ব্যাট কিন্তু আমাদের সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি ছাড়াও আরও অনেক ভালো ভালো ব্যাটসম্যান ইউজ করেছেন। অনেক হই হুল্লোড় হলো, তারপর গাড়িতে উঠে বসলাম। এরপর যাব আমরা অ্যাপেল ভ্যালি, অ্যাপেল গার্ডেন। ওই যে সারিবদ্ধ সাজানো আছে, এই সব গাছগুলো হলো আপেলের গাছ। তবে আমরা আপেলের সময় যাইনি। এপ্রিল মে মাসে আপনারা আপেল পাবেন না, আপেলের ফুলটুকুই শুধু দেখতে পাবেন। তবে হ্যাঁ, টিউলিপ গার্ডেনটা দেখতে পাবেন। অ্যাপেলের সময় আসলে টিউলিপ গার্ডেন দেখতে পাবেন না। তবে যখনই আসুন অ্যাপেল বাগান আপনাদের ঘুরে সত্যি খুব ভালো লাগবে। সেই সাথে ফ্রেশ আপেলের জুস
আপনাদের সামনে যখন তুলে ধরবে অসাধারণ লাগবে। অ্যাপেল গার্ডেন ঘুরে এবার অবশেষে আমরা পৌঁছে গেছি পেহেলগামে। পেহেলগাম পাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহর, যেটা মনে হবে যেন ছবির ফ্রেম থেকে সদ্য উঠে আসা। পেহেলগামে যখন পৌঁছলাম সবার পেটে বড্ড টান দিয়েছে, তাই হোটেলে ব্যাগপত্র রেখেই ফ্রেশ না হয়ে সোজা চলে এলাম রেস্টুরেন্টে। যে যার মতো খেয়ে নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েই আমরা আবার বেরিয়ে পড়লাম পেহেলগামের চারপাশটা হেঁটে ঘোরার জন্য। পেহেলগামের চারপাশটায় তুষারাবৃত পাহাড় আর সাথে কিছু পাইনের জঙ্গল। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই পাইনের জঙ্গলের দিকে। রাস্তায় দেখা মিলল বেশ কিছু ঘোড়ার। কিছু দূর গিয়ে গুগল করে দেখলাম এখানে একটা মন্দিরও আছে, তাই ঠিক করলাম আমরা মন্দিরে পর্যন্ত যাব, তারপর সেখান থেকে হোটেলে ব্যাক করব। পাহাড়ের আবহাওয়া সবসময়ই খামখেয়ালি, তখনই রোদ্দুর তো তখনই বৃষ্টি। শুরু হয়ে গেল একটু একটু করে পড়া বৃষ্টি। আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আবার সেই মন্দিরের দিকে এগিয়ে চললাম। কিছু দূর এসে এই মন্দিরটা দেখতে পেলাম। আপনাদের হাতে সময় থাকলেও আপনারা অবশ্যই যাবেন মন্দিরটা, সত্যি ভালো লাগবে। এভাবেই আমাদের আজকের দিনের সমাপ্তি ঘটল। আমরা কাল যাব মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশরণ ভ্যালি। পেহেলগাম থেকে বৈশরণ ভ্যালি যাওয়ার জন্য আপনারা ঘোড়া তো পাবেনই অবশ্যই, সেই সাথে আপনারা হেঁটেও যেতে পারেন। আমরা নিজেরাই পায়ে হেঁটে যাব বলে ঠিক করেছিলাম, তাই সময়টা আমরা এগিয়ে নিয়ে ভোরের দিকে করেছিলাম। কারণ একটাই, পেহেলগাম থেকে বৈশরণ ভ্যালি যাওয়ার রাস্তা আমাদের চেনা ছিল না, পুরো একটা অচেনা রুট। আর আমরা শুনেছিলাম যে 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে, সেই হিসেবে আমরা একটু আগে বেরিয়েছিলাম। তবে আপনারা চাইলে সকালের দিকে বেরোতে পারেন, তার কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম সেই টাইমে রাস্তায় কেউ ছিল না। এখন আমি সাজেস্ট করব অবশ্যই লোকাল ট্যুর বা গাইড দাদাদের সাথে যাবেন। আর আশা করি এখন আর্মি ফোর্সও ওখানে থাকবে। রাস্তা মোটামুটি ভালোই থাকবে, সবসময় চওড়া রাস্তা পাবেন এরকম, আর খুব বেশি চড়াই উতরাই নেই, মোটামুটি এরকম রাস্তা। 1 থেকে 1.5 ঘন্টা পায়ে হেঁটে আসার পর আমরা পৌঁছলাম বৈশরণ ভ্যালির ওপেনিং গেটে। দেখুন, আমরা যে সকালে এসেছি তখন ভ্যালিতে টিকিট কাউন্টারের লোকজনও আসেনি। তো চলুন ভিতরটা ঘুরে দেখাই। কেন এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, কেন এটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়, কেন এখনও পেহেলগাম মানুষের হৃদয়ে আবদ্ধ হয়ে আছে। দেখুন, এই হলো আমাদের পুরো ভ্যালি। এটা জুন জুলাই মাসে এরকম থাকে, তবে শীতের সময় পুরোটাই তুষারাবৃত থাকে। পাশে আছে পাইন জঙ্গল। এটা গেট থেকে ডান দিকে বেশ কিছু ফাস্টফুডের দোকান। যতবারই জায়গাটাকে দেখি ততবারই ভুলতে পারি না পেহেলগাম অ্যাটাকের কথা। আবারও আমি নিহত পরিবারের সকলকে আমার সমবেদনা জানাই। এত সুন্দর স্বর্গের মতো একটা জায়গা কখন নরকে পরিণত হয়ে গেছিল ভাবতেও পারিনি। আমরা যে জায়গায় একটা টাইম এরকমভাবে আনন্দ করে এসেছি, ফুর্তি করে এসেছি, কখনো ভাবিনি যে এরকম ঘটনা ঘটবে। সেই নিশ্চিন্তে আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম, সকালে এসেছিলাম, নিজেদের মতো এক্সপ্লোর করেছিলাম গ্রাউন্ডটা, দৌড়ে বেরিয়ে যে যেমন করে পেরেছি আনন্দ করেছি। কোনোদিনও ভাবতেও পারিনি এরকম একটা ঘটনা ঘটে যাবে। আমি আশা রাখবো আগামী দিনে এরকম ধরনের দুর্ঘটনা ঘটবে না। আর ট্যুরিস্টদের পাশে তো সরকার সব সময় ছিল, সেই সাথে আর্মি পার্সনরাও আছেন আমাদের। আশা করি এরকম ধরনের দুর্ঘটনা আর দ্বিতীয়বার হবে না, কোনো ট্যুরিস্টদের সাথে তো কখনোই না। যাই হোক, ঘন্টা 1-2 কাটিয়ে আমরা আবার ফেরার পথে রওনা দিলাম। মোটামুটি 1 ঘন্টা হেঁটে আসার পর আমরা পৌঁছে গেলাম
পেহেলগামে। আমরা এবার ব্রেকফাস্ট করে পেহেলগামের সাইট সিন 4-5টা এক্সপ্লোর করব। এটা সাধারণত 2 দিনে হয়। প্রথম দিন বৈশরণ ভ্যালি, পরের দিন পেহেলগাম সাইট সিন। আমরা এটা একদিনে টানার জন্যই বৈশরণ ভ্যালিটা আমরা সকালে গেছিলাম। তবে সবার আগে নিরাপত্তা, নিজেদের নিরাপত্তাটা সবসময় রাখবেন। তাই আমি বলবো একটা এক্সট্রা দিন নিয়ে যান, যাতে প্রথম দিন বৈশরণ ভ্যালি, দ্বিতীয় দিন পেহেলগাম সাইট সিনটা করতে পারেন। তো আমরা সবার প্রথমে এসে পৌঁছলাম আড়ু ভ্যালিতে। আড়ু ভ্যালি পেহেলগামের একটি সুন্দরতম জায়গা। শীতকালে পুরোটাই তুষারাবৃত থাকার জন্য এটাকে দেখে খুব সুন্দর লাগে। তবে এখন আমরা যখন গেছিলাম মে-জুন মাস, তখন এই জায়গাটা সবসময় সবুজ। এখানে আপনি চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। এগুলো একটু সকাল সকাল ঘোরার চেষ্টা করবেন, তার কারণ এগুলোতে গাড়ি আসে তো, তাই প্রচুর ভিড় হয়ে যায়। সময়ের সাথে সাথে বেলা বাড়তে থাকলে তত ভিড় হয়ে যায়। এই সবুজে সবুজ একটা ভ্যালি, এই জায়গাটার নাম হলো আড়ু ভ্যালি। আড়ু ভ্যালিতে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে বেশ কয়েকটা ছবি ভিডিও করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম। কাশ্মীরের সৌন্দর্য দেখার জন্য কোনো পয়েন্টে ঘুরে বেড়াতে হয় না, আপনি রাস্তায় যাবেন সেটাও একটা পয়েন্ট। রাস্তার দুপাশে পাহাড়, সামনে তুষারাবৃত পাহাড়, যেন সবসময় মনে হয় ছুতে আসছে। কখনো কখনো রাস্তার সঙ্গী নেবে লিডার রিভারকে। এই লিডার রিভারে আপনারা চাইলে র্যাফটিংও করতে পারেন। আমাদের ইচ্ছে আছে, জানি না হবে কিনা। র্যাফটিংয়ের কথা বলতে বলতেই পৌঁছে গেলাম এমন একটা জায়গা যেখান থেকে র্যাফটিং শুরু হয়। হঠাৎ করে গাড়িটা থামিয়ে দাঁড়িয়েই গেলাম। সবার মধ্যে আলোচনা করে নেওয়া হলো এবং আমরা এখন র্যাফটিংয়ে। তো আমরা র্যাফটিং করে নিয়ে তারপর বাকি সাইট সিনগুলো ঘুরবো। এই ছিল আমাদের টিম। আপনারা চাইলে ওখানে র্যাফটিংয়ের ভিডিও শ্যুট করতে পারেন, তার জন্য এক্সট্রা টাকা কিছু পে করতে হয়। আর এমনিতে র্যাফটিংয়ের জন্য পার হেড 500 টাকা করে লাগে। আপনি হয়তো তিস্তাতে কিংবা উত্তরাখণ্ডে ঋষিকেশে কোথাও র্যাফটিং করে থাকবেন, তবে এই জায়গার মতো প্রাকৃতিক সৌন্দর্য আপনি কোথাও পাবেন না। আপনারা যখন র্যাফটিং করবেন, আপনাদের সামনে পিছনে চারপাশে তুষারাবৃত পাহাড় দিয়ে ঘেরা থাকবে। এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে র্যাফটিং করার জায়গা আমার মনে হয় কোথাও নেই। যদি থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার চেষ্টা থাকবে সেই জায়গায় গিয়ে একবার র্যাফটিং করার। আপনারা গেলে অবশ্যই র্যাফটিং করবেন, হেভি মজা লাগবে, হেভি। তো চলুন ভিডিওটি বড় না করে আমরা চলে যাই পরবর্তী সাইট সিনের দিকে। ব্যাস শুরু হয়ে গেল বৃষ্টি। আমরা এলাম পরবর্তী সাইট সিন চন্দনওয়ারি। এই চন্দনওয়ারি থেকেই আমাদের অমরনাথ যাত্রা শুরু হয়। চন্দনওয়ারি পৌঁছানো মানেই আপনার মনে হবে হঠাৎ করে পাহাড় আপনাকে কোলে টেনে নিল। চারপাশটা বরফে মোড়া পাহাড় এবং মাঝখানে ছোট ছোট ঘাসে ঢাকা টিলার উপরে বসে থাকা স্থানীয়রা। এরই মাঝে আপনি মিশে যেতে পারেন স্থানীয়দের সাথে।
চন্দনওয়ারি ঘোরা হয়ে গেলে চলুন পরবর্তী দর্শনীয় স্থানের দিকে। ওখান থেকে ৬-৭ কিলোমিটার দূরেই পড়বে বেতাব ভ্যালি। তো চলুন আমরা এখন বেতাব ভ্যালির দিকে এগিয়ে যাই। 1983 সালে রিলিজ হওয়া সিনেমা বেতাব এখানেই শুটিং হয়েছিল, তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছিল বেতাব ভ্যালি। পাশেই বয়ে চলেছে লিডার নদী। এটাই হবে আপনাদের আজকের দিনের মতো শেষ দর্শনীয় স্থান। হোটেলে ফিরে যে যার মতো ব্যাগ গুছিয়ে রাখুন। পরদিন সকালে আমরা বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। কাটরা এই শহরটাই বৈষ্ণোদেবী ধামের যাত্রার বেস ক্যাম্প। সকাল সকাল পেহেলগামকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম কাটরার উদ্দেশ্যে। রাস্তা 208 কিলোমিটার, কম বেশি নিয়ে 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। মাঝে অনেক হোটেল বা ধাবা পড়বে, যেগুলোতে আপনারা টিফিন এবং লাঞ্চ সেরে নিতে পারেন। কাটরা থেকে 2-3 কিলোমিটার আগে একটা চেক পয়েন্ট থাকবে। কাটরা পৌঁছে বাস স্ট্যান্ডের কাছাকাছি যে কোনো একটা হোটেলে ঢুকে যান। মনে রাখবেন, হোটেলে আপনারা রাত্রিবাস করবেন না, তাই চাইলে সস্তার হোটেল খুঁজতেই পারেন, তবে দেখে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়। হোটেলে লাগেজ রেখে চলে আসুন যেখান থেকে বৈষ্ণোদেবী ধামের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। আপনাদের সবার নামে রেজিস্ট্রেশন করাতে হবে, তাই একটা করে আধার কার্ড এবং একটা অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো সাথে রাখবেন। রেজিস্ট্রেশন করার জন্য দূরে কোথাও যেতে হবে না, বাস স্ট্যান্ডের মধ্যেই আছে। যে কোনো লোকাল লোককে জিজ্ঞাসা করবেন, সাথে সাথে দেখিয়ে দেবে, বা আপনারাও নিজেরা গেলে দেখতে পাবেন। একজনকে একটার বেশি রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয় না, তাই প্রত্যেককে লাইনে দাঁড়িয়ে এই রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করতে হবে। এটি হলো আপনার জার্নির জন্য একটা আই কার্ড। আপনার হোটেলের কাছাকাছি যে কোনো হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। যারা পায়ে হেঁটে যাবেন ঠিক করেছেন, তারা রাত্রেই ট্রেকটা শুরু করুন, সুবিধা পরে বলবো। আর যারা পায়ে হেঁটে যাবেন না ঠিক করেছেন, তারা একটু ভোর ভোর বা সকাল সকাল বেরোবেন, কারণ ওই সময় ঘোড়া এবং গাড়ি দুটোই অ্যাভেলেবেল পাবেন। রাত্রিবেলা কোনো রকম গাড়ি থাকে না। ফ্রিস্কিং পয়েন্ট অবধি আপনাদেরকে বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া করে আসতে হবে, তবে বাস স্ট্যান্ডে থাকাটা ম্যান্ডেটরি, কারণ বাস স্ট্যান্ডে আপনি রেজিস্ট্রেশন কার্ড পাবেন। হোটেলের মধ্যে অপ্রয়োজনীয় জিনিসগুলি রেখে দিয়ে আসুন এবং সঙ্গে জল, ছাতা বা রেনকোট এবং কিছু ফাস্টফুড নিয়ে বেরিয়ে পড়ুন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। কোনো রকম নেশা বা মাদক দ্রব্য এখানে অ্যালাউ নয়। রাত্রিবেলা বলে নির্জনতার কোনো ভয় নেই। সারা রাত্রি আপনার সাথে আরও অনুগামীরা হেঁটে চলেছে, সারাক্ষণ হেঁটে চলেছে। কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, যে রাত্রে কেন ট্রেকটা শুরু করবেন। রাত্রে ট্রেকটা শুরু করার কিছু সুবিধা হলো, যেমন রাত্রিবেলা সেরকমভাবে কোনো ঘোড়া বা খচ্চর আপনাকে ডিস্টার্ব করবে না, বা কোনো গাড়ি যাতায়াত করবে না। রাত্রিবেলা গরমও কম, রাস্তাতে ভিড়ও কম, আপনারা স্মুথলি হেঁটে যেতে পারবেন এবং মাঝে মধ্যে রেস্ট নিতে পারবেন। রেস্টের জায়গাগুলোও ফাঁকা পাবেন। ফিস্কিং পয়েন্ট থেকে 500 মিটার দূর হেঁটে আপনারা এসে এখান থেকে পিট্টু বা পালকি বুক করতে পারেন। আপনার জন্য কোনটা সুবিধা হবে আপনি নিজে দেখে নিন। এগুলো হলো পিট্টু, আর এই দেখুন এগুলো হলো পালকি। আর আপনি চাইলে পায়ে হেঁটে যেতে পারেন, আর যদি গাড়িতে যেতে চান, শুরু থেকে 3-4 কিলোমিটার পথ হেঁটে এসে তারপর আপনারা এই জায়গায় এসে ওই ব্যাটারি কারগুলো পাবেন। এই জায়গাটার নাম হলো ইন্দ্রপ্রস্থ। প্রথমে পড়বে বানগঙ্গা। বানগঙ্গা থেকে 1.5 কিলোমিটার হেঁটে আসার পর পড়বে চরণ পাদুকা। চরণ পাদুকা থেকে 2.5-3 কিলোমিটার পরে আসে পড়বে এই ইন্দ্রপ্রস্থ। এখান থেকে রাস্তা দুটো ভাগে ভাগ হয়েছে। আপনারা শুরুতেই দেখলেন আমি বাঁ দিকের রাস্তাটা নিয়েছি, ডান দিকে আধকুয়ারি।
আমরা আতকোয়ারি হয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি হিমকোটি হয়ে। দুটো রাস্তা একসাথে 6-7 কিলোমিটার পরে গিয়ে এক জায়গায় মিলেছে। তারপর আমরা পৌঁছে যাব ভবনে, মানে মেন টেম্পল। এই দেখুন, এইগুলো হলো ব্যাটারি কার, তবে এগুলো রাত্রিবেলা খোলা থাকে না, এখন সব বন্ধ। যারা রুটটা বুঝতে পারেননি, এই দেখুন ডান দিকে রুটটা মেনশন করেছে। ওই যে উপরের রাস্তাটা দেখুন, আমার ডান দিকটা দেখুন, উপরের রাস্তা থেকে যারা আসছে তারা ওই আতকোয়ারি হয়ে আসছে। এই জায়গাটা হলো মিড পয়েন্ট। এখানে মিট করার পরে আমরা যাব ভবনে। আমি এই ট্রেকটার ব্যাপারে আপনাদেরকে কিছু টিপস দিয়ে যেতে চাই। আপনারা সবই জানেন, তবুও আমি বলবো। 1, আপনারা ট্রেকটি রাত্রে কিংবা ভোরবেলায় শুরু করুন। 2, বৈষ্ণোদেবী ধাম যাওয়ার 2 থেকে 3 মাস আগে থেকেই শারীরিক ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করুন। 3, জুতো টেকসই বা আরামদায়ক নেবেন। 4, ব্যাগ হালকা রাখুন। 5, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পায়ে হাঁটার বিকল্প কিছু বেছে নিন। 6, পর্যাপ্ত বিশ্রাম নিন, হাঁটায় কোনো রকম তাড়াহুড়ো নয়। 7, পথে চলতে জয় মাতাদির মতো ধ্বনি তুলুন, মনে মনে হোক বা চিৎকার করে হোক, অনেকটাই এনার্জি পাবেন। 8, সাথে কিছু ড্রাই ফ্রুটস বা বিস্কুট, কেক এই জাতীয় খাবার রেখে দেবেন, যেগুলোতে আপনার এনার্জি বাড়াবে। ভবনে পৌঁছানোর আগে ওখানে টোকেন করে আপনাদেরকে মোবাইল, লেদার ব্যাগ, বেল্ট, জুতো সব কিছু রেখে যেতে হবে। তার চাবিও আপনাকে দিয়ে দেবে উইথ ফ্রি অফ কস্ট। যাওয়ার সময় চাবি জমা দিয়ে আপনার জিনিসপত্র নিয়ে চলে যাবে। রেনকোট, ছাতা কিংবা পঞ্চ যা কিছু হোক নিয়ে আসবেন, কারণ উপরের আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। কখনো ঠান্ডা হাওয়া, কখনো হঠাৎ করে বৃষ্টি নেমে যেতে পারে। আমরা যখন পৌঁছেছিলাম এরকম হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আমাদের কাছে ছিল, পঞ্চ ছিল, তবে সবার কাছে ছিল না, তাই আপনারা এই ভুলটা করবেন না। মায়ের দর্শন করে শীঘ্রই ব্যাগ, মোবাইল ফোন যাবতীয় জিনিস গুছিয়ে নিয়ে এবার ফেরার পালা। মায়ের দর্শন করে পরদিন সকালে আপনারা জম্মু ফিরে যেতে পারেন, অথবা কাটরাতেও নাইট স্টে করে পরদিন ট্রেনের জন্য জম্মু পাড়ি দিতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন উড়াকু।